আছো তোমরা? ভালো আছো? আমি অনেক ভালো আছি, কারণ আজকে আবার তোমাদের মাঝে আমি উপস্থিত হতে পেরেছি। কারণ এর আগে তোমাদের মাঝে উপস্থিত হয়েছিলাম কি বিষয় নিয়ে মনে আছে? সেই বিষয়টা হয়েছিল পার্টস অফ স্পিচ নির্ণয় টেকনিক। আজকে কিন্তু আরেকটা মজার জিনিস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় বন্ধুরা আমার, আজকে খুব মনোযোগ সহকারে আজকে বিষয়টা তোমরা দেখবে, তাহলে নতুন কিছু জিনিস তোমরা শিখতে পারবে। হয়তো তোমরা আগে থেকে জানো, কিন্তু এই জিনিসটা আমি একটু আরো সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায় এই বিষয়টা নিয়ে আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। সেই বিষয়টা হচ্ছে টেন্স। তোমরা তো জানো টেন্স কি। টেন্স কিন্তু আসলে তোমার জন্য, আমার জন্য, সকলের জন্য দরকার, কারণ টেন্সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্য টেন্স ইজ এ চেঞ্জ অফ এ ইন দ্য ফর্ম অফ এ ভার্ব টু এক্সপ্রেস দ্য টাইম ইন দ্য অ্যাকশন। টেন্স তো অবশ্য টেম্পার শব্দ থেকে আসছে। তোমরা সকলে জানো টেন্স শব্দ কি কাল বা সময়। কিসের সময়? ভার্বের কার্য সম্পাদনের সময়। যদি ইংরেজিতে ভালোভাবে শুদ্ধভাবে লিখতে চাও বা পড়তে চাও, তাহলে অবশ্যই তোমাকে টেন্স প্রয়োজন। টেন্স না জানলে কিন্তু কখনো সম্ভব নয়। তাই বলা হচ্ছে টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্সকে বলা ইংরেজি ভাষার প্রাণ। তাহলে আমরা এই টেন্সটা শিখবো। তোমরা সবাই কিন্তু জানো যে টেন্সের স্ট্রাকচার কিন্তু জানো। আমি টেন্সের স্ট্রাকচার নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়নি, যে কি করে বাংলা টেন্স নির্ণয় টেকনিক, কি করে তুমি বাংলা থেকে ইংরেজি লিখবা, এই টেকনিক যদি তুমি না জানো তাহলে কিন্তু হবে না। তোমরা জানো টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, কি কি, এগুলো নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হতে চাচ্ছি না, বলতেও চাচ্ছি না। শুধু আমাদের বাংলা টেন্স নির্ণয় টেকনিক শুধু বলতে যাচ্ছি। তোমরা জানো টেন্স কাকে বলে, কত প্রকার। তোমরা জানো যে একটি ছিল টেন্স পরি, চলতো সে যে ঘুরি ঘুরি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রত্যেকের ঘরে 4 মেয়ে, এক নজর দেখো যে। এগুলো কিন্তু তোমরা সবই কিন্তু জানো। আমি এখন এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা টেন্স নির্ণয় টেকনিক। কেন দরকার? তোমরা অনেক সময় পড়েছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনবার উপায় কি, তোমরা এভাবে মুখস্থ করেছো। আমি ছোটবেলায় কিন্তু এভাবে মুখস্থ করেছি, এবং আমার স্যাররা কিন্তু আমাকে মুখস্থ করাছে যে বাংলা ক্রিয়ার শেষে যদি তেসি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু এভাবে কিন্তু মুখস্থ করা কিন্তু আমাদের মানে হয় না, মনে থাকে না। তো এই জিনিসটাকে কি করে আমরা সহজ আকারে করতে পারি, এই বিষয়টা নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। বুঝতে পেরেছো কি? অনেক সময় এরকম রয়েছে যে তোমার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সকে চিনবার উপায় কি, যে ল লাম লেম ত তাম তেন এসব থেকে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু আমি যে বিষয়টি হাজির হয়েছি এত কঠিন করে আয়ত্ত করা কিন্তু সম্ভব হয় না। অনেকে কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবার চিনবার পড়তে পড়তে কিন্তু মাথা বোরিং লেগেছে, অনেকে মুখস্থ করতে পারে না। আজকে দেখো আমি মাত্র 4টি অক্ষর দিয়ে কি করে বাংলা টেন্স নির্ণয় টেকনিক শেখা যায়, এটা মাত্র আমি এই 5-10 মিনিটের মধ্যে আমি তোমাদের শিখিয়ে দেবো। তোমরা কখনোই কিন্তু ভুলবে না। তো চলো, লেটস গো এনজয় দ্য ক্লাস। আমরা ক্লাস উপভোগ করি, এবং এরপরে এই ক্লাস পরে তোমরা আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবা যদি ক্লাসটা ভালো লেগে থাকে। তাহলে আমরা চলে যাই কি করে বাংলা টেন্স নির্ণয় টেকনিক। টিপস: শুধু 4টি অক্ষর মনে রাখবে। ল তে ব আ, বয়া তেল। ল তে ব আ। আমি কেন বলছি শুধু 4টি অক্ষর মনে রাখবে? ল তে ব আ, বয়া তেল। কেন বলছি? অনেক সময় তেল নষ্ট হয়ে যায়, মনে তো আছে, তেল যখন নষ্ট হয়ে যায় ভুয়া তেল করি। যদি কোনো মানুষ যদি 2 নম্বর হয়ে যাবে ভুয়া লিখবো, এই লিখতে তারা কিন্তু সম্ভব নয়। যেহেতু তোমরা অনেক ভালো, আমার শিক্ষার্থীরা অনেক ভালো, আমার বন্ধুরা অনেক ভালো, তোমাদের কিন্তু আমি বলছি না। অনেক সময় তেল নষ্ট হয়ে গেলো, যে ভুয়া তেল বলে সে ভুয়া তেলকে আমি বয়া তেল মনে করো, মনে রাখার জন্য যে ল তে ব আ। আমার সাথে সাথে তোমরা কিন্তু মুখস্থ করবে, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে। দেখো মজার ব্যাপার, যে সাধুরীতির ক্ষেত্রে তোমরা অনেকে জানো যে সাধুরীতি চলিতিতে অনেকে বুঝো বাংলা ক্রিয়ার শেষে ল থাকলে পাস্ট হয়। মনে করবা, বাংলা ক্রিয়ার শেষে তে থাকলে কন্টিনিউয়াস, বাংলা ক্রিয়ার শেষে ব থাকলে ফিউচার, বাংলা ক্রিয়ার শেষে আ থাকলে পারফেক্ট হয়। এই জিনিসটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, যে ল থাকলে পাস্ট, তে থাকলে কন্টিনিউয়াস, ব থাকলে ফিউচার, আ থাকলে পারফেক্ট। কিন্তু বাংলা ক্রিয়ার শেষে ল তে ব আ না থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। মানে কি, বাংলা ক্রিয়ার শেষে সবসময় খেয়াল করতে হবে, মনে রাখবে আমি বলছি প্রেজেন্ট মানে শূন্য, ইনডিফিনিট মানে শূন্য। প্রেজেন্ট এবং ইনডিফিনিটের কোনো অক্ষর থাকবে না, এই জিনিসটা খেয়াল করবা। দেখো যেমন ফিদা উপন্যাস পড়ে। প্রিয় শিক্ষার্থীরা তুমি মনে করো যে ফিদা উপন্যাস পড়ে, পরে এখানে কিন্তু কখনো আছে? পরে এখানে কিন্তু ল তে ব আছে? নাই, কিন্তু ল তে ব আ কিন্তু নাই, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু তোমরা আমরা পড়েছি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিহ্নের উপর কি কর করিস করেন, খাও খাস খান, যাও যাস, পর পর করিস, মানে এভাবে পড়েছি আমরা। এবং অ ই এর চিহ্ন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমাদের মাথায় কোনো চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই।
তোমরা মাথায় কোনো চাপ দিবে না, চাপের প্রয়োজনও নাই। শুধু মনে করবা যে কি প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি, প্রেজেন্ট মানে শূন্য, ইনডিফিনিট মানে শূন্য, মানে কি এখানে লতে ব আর এই চারটি অক্ষর থাকবে না, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফিদা উপন্যাস পড়ে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সেগুলো তোমরা কিন্তু জানো, আমি এই বিষয়টি আলোচনা করতে চাচ্ছি না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কিন্তু আমরা এই স্ট্রাকচার যদি জানি, তাহলে কিন্তু আমরা ফিদা উপন্যাস পড়ে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু আমরা আয়ত্ত করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট মানে কি, এখান থেকে আমরা খেয়াল করব সব সময় আমরা এখানে প্রেজেন্ট মানে কি, প্রেজেন্ট মানে শূন্য, কন্টিনিউয়াস মানে কি, দেখো কন্টিনিউয়াস মানে কি তে, তাহলে তে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি থাকবে, টেন্স মানে তো শূন্য, প্রেজেন্ট কন্টিনিউয়াস শুধু তে থাকবে। বাংলা ক্রিয়ার শেষে তে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো তিশা চিঠি লিখিতেছে, তে, আমরা তেসে মনে করব না, আমরা শুধু তে, এই তে আছে, তাই এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের মাথায় কোনো চাপ দেওয়ার প্রয়োজন নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, প্রেজেন্ট মানে শূন্য, কন্টিনিউয়াস মানে তে। দেখো খুব মজার বিষয়, তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা কিন্তু পড়েছো আগে, কিন্তু এই জিনিসটা আমি আর ইজি করার চেষ্টা করছি। দেখো তে আছে, তিশা চিঠি লিখিতেছে, তে আছে, এর জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তোমরা জানো, সাবজেক্ট প্লাস মূল মানে am is are প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে am যুক্ত প্লাস অবজেক্ট। তাহলে এটা কিন্তু বসালেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু হয়ে যায়। দেখো তোমার মাথায় কিন্তু সেরকম চাপ কিন্তু লাগার কথা নয়। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট মানে কি, প্রেজেন্ট মানে কি এটা শূন্য, প্রেজেন্ট মানে শূন্য, পারফেক্ট মানে দেখো পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে আ, পারফেক্ট মানে কিন্তু আ, আর কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি কেউ তোমাকে কেউ বলে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনাবার উপায় কি, তখন তুমি মাথায় প্রেজেন্ট পারফেক্ট, ও প্রেজেন্ট মানে শূন্য, পারফেক্ট মানে আ, তাহলে শুধু আ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। মজার ব্যাপার, এত অনেক টেনশন নয়। তাহলে বাংলায় ক্রিয়ার শেষে আ থাকলে এ টেন্স হয়। সে মাটি খনন করিয়াছে, আ আছে না, তাহলে আ দেখে কিন্তু আমরা মনে করবো যে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। সে মাটি খনন করিয়াছে, তাহলে আমরা কিন্তু যেতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি তোমাকে কেউ বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, তখন মনে করবে প্রেজেন্ট মানে কি শূন্য, প্রেজেন্ট পারফেক্ট মানে আ, কন্টিনিউয়াস মানে তে, আ এবং তে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো প্রেজেন্ট মানে কি শূন্য, পারফেক্ট মানে কি আ, কন্টিনিউয়াস মানে কি তে। বাংলা ক্রিয়ার শেষে তাহলে কি আ এবং তে থাকবে, বাংলা ক্রিয়ার শেষে আ এবং তে থাকলে তে অর্থ প্রকাশ করে। তাহলে গাড়িটি দ্রুত বেগে চলিয়ে যাইতেছে। তাহলে খেয়াল করতে হবে যে আমাদের খেয়াল করতে হবে, আমার মনে হয় না যে তোমাদের মাথায় কোনো চাপ লাগছে বা খুব কষ্ট হচ্ছে। শুধুমাত্র চারটি অক্ষর জানলে কিন্তু হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়ার শেষে আ এবং তে অর্থ প্রকাশ করে। গাড়িটি দ্রুত বেগে চলিয়া যাইতেছে। এগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। তাহলে এই স্ট্রাকচার জানলে কিন্তু হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই জিনিসটা কিন্তু তোমাদের আগে অনেকভাবে মুখস্থ করেছো তোমরা। যে বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসে তেসন থাকবে এবং সময় উল্লেখ থাকবে, পয়েন্ট অফ পিরিয়ড অফ টাইম এবং পয়েন্টস ইন টাইম, এভাবে কিন্তু পড়েছে। কিন্তু আসলে এগুলি কিন্তু এত কষ্ট করে পড়ার কোনো দরকার নেই, শুধু টেকনিক জানলে কিন্তু হয়ে যায়। এবার দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, আমরা শুধু এইটুক দেখবো, আমরা কিন্তু এইটুক দেখে মুখস্থ করবো যে এটা কি হবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্স, পাস্টে কি হয় ল, ইনডিফিনিট মানে কি শূন্য, আমরা ইনডিফিনিট মানে কিন্তু শূন্য বলেছি। তাহলে পাস্টে ল, তাহলে বাংলায় ক্রিয়ার শেষে ল থাকলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর তোমরা বলেছো বাংলায় ক্রিয়ার শেষে ল লাম লেন ত কাম তেন থাকলে বা ছিল ছিলাম ছিলেন থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমাদের কিন্তু এগুলো ফলো করার প্রয়োজন নেই। দেখো সে বাড়ি গেল, ল ল আছে না, ল থাকলে সেটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। কি খুব কঠিন মনে হচ্ছে? খুব কঠিন তো মনে হওয়ার কথা নয়, একটু মনোযোগ সহকারে দাও, খুব কঠিন নয়। জাস্ট আমি এই যে টেন্স এটা দেখে কিন্তু আমরা নির্ণয় করছি, অন্য কিছু নয়। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখো পাস্টে কিন্তু ল, পাস্টে ল, কন্টিনিউয়াসে তে, ল এবং তে থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ল এবং তে থাকলে অর্থ প্রকাশ করে ফিমা পত্র লিখিতেছিল, তে এবং ল। তাহলে আমরা সবসময় যদি কেউ বলে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, তাহলে আমরা মনে করবো যে পাস্টে ল, কন্টিনিউয়াসে তে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
তাহলে ফিমা পত্র লিখিতেছিল। পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যুক্ত প্লাস অবজেক্ট বাকি অংশ। এবার দেখো পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার, দেখো পাস্টে কি পাস্টে ল আর পারফেক্টে কি আ, পারফেক্টে কি আ, ল এবং আ থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ল এবং আ অর্থ প্রকাশ করে সে কলেজে গিয়াছিল, সে কলেজে গিয়াছিল। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এবার দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার দেখো তোমরা নিজেরাই বলো, বলো তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কি? তোমরা জানো পাস্টে কি হয়, পাস্টে ল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টে ল, পারফেক্টে আ আর কন্টিনিউয়াসে ল আ তে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমাদের কিন্তু ব্রেনে কিন্তু চাপ লাগতেছে না। এখন তোমরা মনে করতেছে স্যার এভাবে, তোমার যেন কষ্ট না হয় সেই জিনিসটা লাগছে। দেখো বাংলা ক্রিয়ার শেষে ল আ তে থাকবে, লোকটি ধীরে ধীরে চলিয়া আ যাইতেছিল, তে এবং ল আ তে ল। the past perfect continuous tense, past perfect continuous tense স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ফুল ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইন যুক্ত প্লাস বাকি অংশ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এরপর আমি ফিউচারে যাচ্ছি, ফিউচারে আমি কিছু মুখে বলবো, তোমরা নিজেরাই করো। দেখো তাহলে খুব কঠিন মনে হচ্ছে? কঠিন নয়, আসলে এই স্ট্রাকচারটা যখন আমি পড়েছিলাম স্যারদের কাছে, তখন স্যাররা কিন্তু এগুলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে একদিন, পাস্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার বাংলা চিনার উপর একদিন, ফিউচার একদিন, এভাবে এই টেন্সেতে আমাদের অনেক দিন লাগছে এই স্ট্রাকচার সহ, এখানে 10-12 দিন লেগে গেছে ছোটবেলা পড়তে। কিন্তু দেখো তোমাদের এই স্ট্রাকচার পড়তে কিন্তু এত সময় লাগে না, মাত্র 10 মিনিট যদি ভালোভাবে দেখো তাহলে কিন্তু সম্ভব। আমার টেন্সের এগুলো অ্যাক্টিভ ফর্ম, এগুলো প্যাসিভ ফর্ম এবং টেন্সের বাইরে কিছু জিনিস রয়েছে যেগুলো জানলে কিন্তু আমাদের টেন্স নির্ণয় করা খুবই সোজা। তাহলে এগুলো কিন্তু সবচেয়ে মানে কঠিন মনে করবে না, টেন্স সবচেয়ে সোজা এবং ইংরেজি সবচেয়ে সোজা। ইংলিশটা এত ইজি, যেহেতু তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে ইংলিশটা কিন্তু সকলে সহজে আয়ত্ত করতে পারবে। এবার দেখো আমি তোমাদের কিছু প্রশ্ন করব, তোমরা নিজেরা বলার চেষ্টা করো। এবার দেখো যদি বলি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, পাস্ট ইনডিফিনিট টেন্সে কি থাকবে আমি জাস্ট বলছি। দেখো এটা কিন্তু আমি তোমাদের লিখে দেব না, পাস্ট ইনডিফিনিট নয়, সরি, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে বাংলা ক্রিয়া শেষে কি হবে বলো তো, একটু চেষ্টা করো। ফিউচারে কি বলেছে দেখো তো, ফিউচারে ব, তাহলে ফিউচার ইনডিফিনিটে কি থাকবে? ফিউচার যদি ইনডিফিনিট বলি, ফিউচার ইনডিফিনিট, রাইট, তাহলে ফিউচার ইনডিফিনিট কি থাকবে? শুধু ব থাকবে, ইনডিফিনিট শূন্য, আর ইনডিফিনিট মানে তো শূন্য, ইনডিফিনিট মানে শূন্য, ফিউচার মানে ব, তাহলে ফিউচারে শুধু ব থাকবে। আমি কাজটি করিব, যদি বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার যদি কন্টিনিউয়াস বলা হয় তাহলে বলো তো ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? ফিউচারে কি হয়? ব, কন্টিনিউয়াসে কি হয়? তে, তাহলে ব আর তে থাকবে, ব এবং তে থাকবে। সে ফুটবল খেলিতে থাকিবে, খেলিতে থাকিবে, তো সে ফুটবল খেলিতে থাকিবে, তে এবং ব, সে ফুটবল খেলিতে থাকিবে। এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি? ফিউচার যদি পারফেক্ট বলি তাহলে খেয়াল করবা ফিউচারে কি? ব আর পারফেক্টে কি? আ, ব এবং আ থাকবে, ব এবং আ থাকবে। খুব কি কঠিন? সে কাজটি করিয়া থাকিবে, করিয়া, আ এবং ব, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে কিন্তু ব এবং আ হলো, ফিউচার ইনডিফিনিট টেন্সে ব থাকবে। এবং এবার দেখো যদি বলা হয় যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো ফিউচার পারফেক্টে কি? ফিউচারে কি? ব, পারফেক্টে কি? আ আর কন্টিনিউয়াসে তে, তাহলে কি থাকবে? ব, আ এবং তে। যদি বলা হয় সে কি, যে সুমন আস্তে আস্তে মানে চলিয়া যাইতে থাকিবে, চলিয়া যাইতে থাকিবে, তাহলে কি? ব, আ, তে। তাহলে আমাদের যদি এগুলো যদি শুধুমাত্র এ লতে ব, আ যদি এই যদি জানি, এটা কিন্তু ম্যাজিক রুলস, এটা যদি তোমরা যদি জানো তাহলে কিন্তু টেন্স নির্ণয় করা খুবই সবচেয়ে সোজা। আমার মনে হয় না তোমাদের কাছে খুব কঠিন মনে হয়েছে। এগুলো খুব মজার একটা জিনিস, এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। এবং আরো কিছু মজার জিনিস রয়েছে যেগুলো তোমাদের আমি পর্যায়ক্রমে তোমাদের মাঝে উপস্থিত হব। এবং টেন্সের মতো টেন্সের বাইরে কিছু নিয়ম রয়েছে যেগুলো জানলে তোমাদের আরো একটু দায়িত্ব করা মানে সুবিধা হবে। আমি মাত্র আর দুটো নিয়ম লিখে দিই, তারপর আমি তোমাদের ক্লাস শেষ করছি। দেখো যদি এরকম হয় যে বাংলা ক্রিয়ার শেষে, এর মধ্যে টেন্সের বাইরে বাংলা ক্রিয়ার শেষে
শেষে তে হয় বুঝালে, তে হয় বুঝালে দেখো এটা কিন্তু টেন্সের বাইরে, বুঝালে am to is to are to হয়। কি বললাম? am to is to are to হয়। বাংলা ক্রিয়া শেষে তে হয় বুঝালে am to। আমাকে আমাকে যেতে হয়, এটি কেন আমি লিখলাম যে এটা কিন্তু তে থাকলে কন্টিনিউয়াস হয় এবং অন্তত এই নিয়মটা কিন্তু আলাদা, এগুলো কিন্তু টেন্সের বাইরে বসে। যে তে হয় বুঝালে am to is to are to হয়। আমাকে মানে I am to go, আমাকে যেতে হয়। এর স্ট্রাকচার হচ্ছে এরকম যে সাবজেক্ট প্লাস am to is to are to প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, এটা হচ্ছে আমাকে যেতে হয়। এরকম আমাকে যেতে হয় am to go, আমাকে খেতে হয় am to eat, আমাকে পড়তে হয় am to read, আমাকে নাচতে হয় am to dance, এভাবে কিন্তু বোঝায়। আবার বাংলা ক্রিয়ার শেষে যদি তে হবে মানে তে হয়েছিল বোঝায়, তে হয়েছিল বুঝালে এই নিয়মটা কিন্তু টেন্সের বাইরে। তে হয়েছিল বুঝালে, তে হয়েছিল বুঝালে was to এবং were to বা had to বসে, had to বসে। যদি মনে হয় যে আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, দেখো তে হয়েছিল, তাহলে কি হবে? I was to learn English। এইভাবে আরো অনেক হয়েছে যে তে হবে বুঝালে এটা নিয়ম আলাদা হয়, হ্যাভ টু হ্যাজ টু হয় বা উইল হ্যাভ টু হয়। আমাকে যেতে হবে I have to go, তাহলে এভাবে কিন্তু অনেক নিয়ম রয়েছে। বাংলা ক্রিয়া শেষে যদি এখানে তে হবে বুঝালে এই নিয়মটা লিখে শেষ, তে হবে বুঝালে দেখো তে হবে বুঝালে have to বা has to। আমি এটা লেখার কারণটা হচ্ছে যে আমি যে নিয়মটা শিখালাম এই নিয়মের বাইরে কিছু নিয়ম হচ্ছে have to বসে। দেখো যদি আমাকে যেতে হবে, তাহলে তে হবে আছে, তে হবে বুঝালে দেখো have to, তাহলে কি লিখবো? I have to go, আমাকে যেতে হবে, আমাকে আসতে হবে I have to come, আমাকে পড়তে হবে I have to learn, আমাকে শিখতে হবে I have to learn, আমাকে শিখতে হবে। তো এভাবে কিন্তু অনেক কিছু হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এই পর্যন্ত, আমি আসলে একটু একটু করে তোমাদের শিখালে তোমাদের বেশি মনে থাকবে। তো তোমাদের এইগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করো। আজকে আমরা দেখো খুব মজার করে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে বাংলা টেন্স নির্ণয়ের টেকনিক, যেগুলো তোমরা আগে শিখেছো অনেকভাবে, আমিও কিন্তু শিখেছি অনেকভাবে, কিন্তু এগুলো আরো সুন্দর করে জানার জন্য কিছু নিয়ম রয়েছে। পর্যায়ক্রমে আমি ধারাবাহিকভাবে আবার তোমাদের মাঝে উপস্থিত হব এবং এর হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার সম্পর্কে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। এরপর আমি কিছু একাডেমিক বিষয় নিয়ে, একাডেমিক গ্রামার নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। আর মাঝে মধ্যে বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, যে বেসিক জিনিসগুলো খুবই দরকার। আর বিস্তারিত জানতে হলে তোমার যদি খুব আগ্রহ বেশি থাকে, তাহলে আমার লেখা সামস বেসিক ইংলিশ গ্রামার বই আছে, এই বইটা তোমরা কালেক্ট করবে এবং আমাকে কল দেবা কোনো প্রবলেম হলে। এবং আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং আমাকে আরও উৎসাহ দিবে যেন আমি আরও মজার মজার ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হতে পারি এবং তোমাদের আনন্দ দিতে পারি এবং আনন্দের স্থলে আমি তোমাদের শিক্ষা দিতে পারি। এই বলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।